লেখিকা প্রতীতি চৌধুরীর সম্পর্কের নাম। আচ্ছা মানুষদা, তোমার কোনো সেকেন্ড অপশন নেই? মানে ধরো মানাদির সাথে যদি তোমার বিয়ে না হয়, তখন হিমালয়ে গিয়ে তপস্যা করব। হয়েছে এবার? তুই বার করবি গ্রামারের খাতাটা? সৌমি মুখটা ভার করে বিছানা থেকে নেমে পড়া টেবিলের দিকে এগিয়ে গেল। সৌমির চলার গতি আর পায়ের আওয়াজেই মানুষ বুঝতে পারল যে ওর কাছে বকুনি খেয়ে তার রাগ হয়ে গেছে। অবশ্য সেই রাগে একদমই আমল দিল না মানুষ। গ্রামারের খাতাটা এনে চুপচাপ ওকে ধরাতেই মানুষ বলল, এটা আমাকে দিচ্ছিস কেন? কোশ্চেন ব্যাংকের এক্সারসাইজটা করতে দিলাম যে। সৌমি মনে মনে কি একটা বিড়বিড় করে লেখার জন্য খাতার পাতা উল্টাতে লাগলো। ঠিক সেই সময় সৌমির মা অদ্রিতা দেবী চা নিয়ে সৌমির পড়ার ঘরে ঢুকলেন। তারপর টেবিলে চায়ের কাপ প্লেটটা রেখে সম্ভবত সৌমির গালফোলা মুখটা দেখেই মানুষকে উদ্দেশ্য করে বললেন, সৌমিটা ইদানিং এত জেদি হয়ে গেছে না, আমার কথা তো শুনতেই চায় না। ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্সে কেমন মার্কস এসেছে দেখেছো তো? সামনের ইয়ার মাধ্যমিক কি যে করবে। মানুষ গলাটা ঝেড়ে একটু ইতস্তত করে বলল, না কাকিমা, তেমন ঠিক নয়। পড়াশোনা কিন্তু ঠিকঠাকই করে সৌমি। আসলে আর্টসে ও যতটা স্ট্রং। মানুষের কথাটা শেষ করতে না দিয়েই অদ্রিতা দেবী বললেন, সে আর্টসে যতই স্ট্রং হোক, ওর বাবা তো সায়েন্স ছাড়া ভর্তি করবে না। তখন আবার বলবে সুবল সরকারের নাতনি হয়ে কিনা সৌমি আর্টসে ভর্তি হবে। আসলে ওদের বংশে কেউ তো সায়েন্স ছাড়া আর্টস পড়েনি। মানুষ এমনিতেই লাজুক স্বভাবের, বড়দের সাথে কথা বলতে ও ততটা স্বচ্ছন্দ নয়। তাই আর কথা না বলে মৃদু হাসল। সৌমি মানুষের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি হাসলে কেন? জানো, আমার দাদু ম্যাথের প্রফেসর ছিলেন। কত বড় বড় লোক আমার দাদুকে স্যার বলে ডাকে। মানুষ কলমে করে সৌমির মাথাতে হালকা টোকা দিয়ে বলল, হ্যাঁ জানি তো, সেই জন্যই তো সৌমি ক্লাস 10-এ উঠতে অঙ্কে 62 পেয়েছে। মায়ের সামনে এহেন অপমানে সৌমির মুখ চোখ রাগে লাল হয়ে গেল। ফুঁসতে ফুঁসতে নিজের কলমটা জোর করে বিছানাতে ছুঁড়ে দিয়ে বলল, আমি আর পড়ব না আজ। অদ্রিতা দেবী সাথে সাথে বলে উঠলেন, দেখছো মানুষ, এইটুকু মেয়ের রাগের বহর দেখছো? বাবার লাই পেয়ে পেয়েই এরকম মাথায় উঠেছে মহারানী। কি যে ভবিষ্যতে লেখা আছে জানি না। মানুষ শান্তভাবে বলল, চিন্তা করবেন না, সৌমির বাবার বংশে কেউ আর্টস নিয়ে না পড়ুক, সৌমির মা তো আর্টসেরই স্টুডেন্ট ছিলেন। ভবিষ্যতে সৌমি ঠিক নিজের দিক খুঁজে নেবে। সৌমির মা অদ্রিতা দেবী এই কারণেই মানুষকে বড্ড স্নেহ করেন। ছেলেটা যেন জ্যোতিষীর মতো মানুষের মনের অবস্থা বুঝে মনে স্বস্তি এনে দেয়। সৌমি আরেকবার মুখ বাঁকিয়ে বলল, আমি আমার বাবার মেয়ে, সৌমাল্য সরকারের মেয়ে সৌমি, বুঝেছো? অদ্রিতা দেবী মেয়ের দিকে তাকিয়ে বললেন, স্যারের সাথে এমন তর্ক করতে নেই সৌমি, মন দিয়ে পড়া করো, নয়তো বাবা এলে আমি কিন্তু বলবো তুমি না পড়ে শুধু স্যারের সঙ্গে তর্ক করছিলে। সৌমি দুজনের কাছে বকুনি খেয়ে মনে মনে মানুষকে কয়েকবার ভেঙচি কেটে পুনরায় পেনটা বিছানা থেকে তুলে কোশ্চেন ব্যাংক থেকে গ্রামারের এক্সারসাইজগুলো করতে লাগলো। অদ্রিতা দেবী মানুষকে বললেন, সরস্বতী পুজোর দিন সকালে অবশ্যই আসবে মানুষ, এখানে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে যাবে। মানুষ আবার ইতস্তত করে বলল, আসলে কাকিমা, কলেজেও পুজো আছে তো, তারপর বন্ধুদের সাথে একটু বেরোবো ভাবছি, মানে ওই হাই স্কুলের দিকেও যাব একবার। সৌমি আবার বিড়বিড় করে বলল, আমি যেন কিছু জানি না, সব ওই মানাদির সাথে ঘুরবার অজুহাত। মানুষ ইশারাতে সৌমির দিকে বড় বড় চোখ করে ওকে কোনো রকমে চুপ করালো। অদ্রিতা দেবী অবশ্য সৌমির কথা শুনতে পাননি। অদ্রিতা দেবী মানুষকে বললেন, আচ্ছা বেশ, তবে সন্ধ্যার দিকে পারো তো একবার এসো। মানুষ ঘাড় নেড়ে বলল, চেষ্টা করব কাকিমা। অদ্রিতা দেবী রুম থেকে চলে যেতেই সৌমি আবার মানুষের দিকে তাকিয়ে বলল, মিথ্যে বললে কেন? আমি জানি তুমি তো কাল মানাদির সাথে ঘুরতে বেরোবে। সরস্বতী পুজো মানে তো তোমাদের ভ্যালেন্টাইন্স ডে, তা কাল সারাদিনের প্ল্যান কি? মানুষ বেশ গম্ভীরভাবে বলল, নিজের কাজ করো তো। হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল মানুষ, তার আগেই ওর পকেটের ফোনটা বেজে উঠল।
ফোনে 2-4টে কথা বলার পরেই অবশ্য সৌমির দিকে আর চোখে চেয়ে ফোনটা নিয়ে ওর পড়ার রুমের বাইরে বেরিয়ে গেল মানস। সৌমি ঠোঁট বাঁকিয়ে আবারও কিছু বিড়বিড় করে মানুষের দেওয়া টাস্কগুলো করতে লাগলো। প্রায় মিনিট 10 পর যখন মানুষ ফিরে এলো তখন সৌমি একটু ঝাঁজের সাথেই বলে উঠল, কাল তুমি কি রঙের পাঞ্জাবি পরবে, মানাদি কি রঙের শাড়ি পরবে, সেসব নিয়ে কথা হচ্ছিল না তোমাদের? অনেকক্ষণ ধরে সৌমির এসব হিসলেমি সহ্য করেছিল মানুষ। এবার যেন ধৈর্য হারিয়ে জোরেই ধমক দিয়ে বলল, তুই পড়া করবি না আমি উঠে গিয়ে কাকিমাকে ডাকবো, বড্ড পেকে গেছিস না? এত জোরে ধমক সাধারণত মানুষ দেয় না। মানুষের ধমক খেয়ে সৌমি কান্না কান্না চেহারাতে পড়াগুলো করতে লাগলো। গত রাতের বৃষ্টি স্নাত মিষ্টি রোদ্দুর মাখা সকালটাও যেন তিক্ত লাগছিল মানুষের। ওদের বাড়ির সামনের পলাশ গাছটাতে এই সবে কুড়ি আসা শুরু হয়েছে। সেদিকে আনমনে তাকিয়েছিল মানুষ। গত বছর পুজোতেও তো ওরা একসাথে কলেজে অঞ্জলি দিয়েছিল। 1 বছরের মধ্যে সত্যি কি মানালি এতটা বদলে গেল? আজকাল মানুষের শুধুই মনে হয় মানালি ওকে এড়িয়ে চলছে, অথচ মানুষের বেশ মনে পড়ে কলেজের প্রথম বছরের সেই দিনগুলো। মানুষ তো বুঝতেই পারেনি যে মানালি ওকে দিনের পর দিন লুকিয়ে দেখে, মনে মনে ভালোবাসে। তাই তো যখন ছন্দা বলতে এসেছিল মানালির হয়ে, সব শুনে মানুষের চোখ বড় বড় হয়ে গেছিল। উচ্চ মাধ্যমিকে 89% নিয়ে পাশ করা মানুষের লক্ষ্যই ছিল শুধু পড়াশোনা। মনে মনে শপথ নিয়েছিল কিছু একটা কাজ পেতে হবে খুব তাড়াতাড়ি। ছর্দির বিয়ে দিতে হবে, বাবার হার্টে চিকিৎসা করাতে হবে। সংসারের জাতাকলে পেশাই হতে হতে কখনো কোনো অপ্সরা যে ওর সামনে এসে দাঁড়িয়ে প্রেম নিবেদন করতে পারে তা ওর স্বপ্নেও আসেনি। তাই তো প্রথমে ছন্দার মাধ্যমে আসা মানালির প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল মানুষ। কিন্তু মানালির জেদ যেন এক প্রকার বাধ্য করেছিল ওর ভালোবাসা মানুষকে স্বীকার করাতে। এখনো তো ভাবলে মাত্র কদিনের আগের কথা মনে হয়। ময়ূরপঙ্খী রঙের শাড়ি পরে, খোলা চুলে, কাজল টানা চোখে সেদিন মানালিকে মনে হচ্ছিল কোনো দূর দেশের রাজকন্যা। কলেজের প্রথম সরস্বতী পুজো। ফার্স্ট ইয়ারের সেভাবে কোনো দায়িত্ব ছিল না বললেই চলে। কলেজ ক্যাম্পাসের মধ্যে সাজানো ছাতার নিচে টেবিলগুলোতে জমিয়ে আড্ডা চলছিল। মানা ওর কয়েকজন বান্ধবীর সাথে হাসতে হাসতে যখন কলেজে এসে ঢুকছিল, তখনই পাশের টেবিলে বসে থাকা প্রীতম দা, কল্লোল দা, অরিত্রদার কথাগুলো কানে এসেছিল মানুষের। কি পারফেক্ট ফিগার মাইরি! ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই গুরু, রিজেক্টের খাতাতে আগেই নাম লেখানো হয়ে গেছে আমাদের। আরে ওদের ডিপার্টমেন্টের সেই তেল চিপে ছেলেটা আছে না, কি যেন নাম, শুনছি ওকেই নাকি মনে ধরেছে রাজকন্যের। মানুষ বেশ বুঝতে পারছিল ওর নিয়েই কথা বলছে সিনিয়র দাদারা, যাতে কোনোভাবেই মানুষকে দাদাগুলো দেখতে না পায়। তাই ও ইচ্ছা করে উল্টো দিকে ঘুরে বসেছিল। তারপরেও শুনতে পাচ্ছিল রাজকন্যেই বটে। বাপের শুনেছি অনেক বড়সড় হার্ডওয়্যারের বিজনেস, কিন্তু এরকম অপসরার ওই গেওটাকে কি করে ভালো লাগলো বলো তো? প্রীতমদা বলে উঠেছিল, ওসব অপসরাদের মর্জি বোঝা দায়, নয়তো অনিমেষদার দেওয়া রোজটা পর্যন্ত ফিরিয়ে দেয়। সবই কপাল, বুঝেছিস? সেদিন সিনিয়রদের কথাগুলো শুধু মানুষই নয়, শুনতে পেয়েছিল মানুষের পাশে বসে থাকা ওর অভিন্ন হৃদয় বন্ধু কুন্তলও। সেই শুরু। তারপর থেকে কুন্তল দিনে অন্তত পক্ষে 5 বার মানালির নামটা মানুষের কাছে বলতে ছাড়তো না। একদিকে ছন্দার মাধ্যমে পাঠানো কার্ড, কলম, চকলেটের মতো ছোট ছোট উপহারগুলো, অন্যদিকে কুন্তলের টিপ্পনি, তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না বুঝলি, নয়তো মানালির মতো মেয়েকে কেউ না করে। সবে মিলে যেন মানুষের মন ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল মানালির প্রতি। মানালির ওর দিকে আর চোখে তাকানো, লজ্জা পেয়ে নখ খুঁটা, গজ দাঁতের হাসি, মানুষের মানসপটে তখন ভাসতে শুরু করেছে মানালি। পড়তে বসলেও যেন লিটারেচারের বইগুলোতে এসে ধর্ণা দেয় মানালি। মানুষের কল্পনাতে নভেলের প্রধান চরিত্র হয়ে ওঠে মানালি। অবশেষে একদিন অনেকটা সাহস নিয়ে মানালির সামনে গিয়ে দাঁড়ায় মানুষ। কলেজ ছুটির পর অন্য দিনের মতো মানুষের দিকে এক পলক তাকিয়ে ঘাড় ঘুরিয়ে হেসে বাড়ি ফিরে যাচ্ছিল মানালি। ফাল্গুনের হাওয়া তখন ঝড়ের মতো বইছে মানুষের বুকে। মানুষ সেদিন মানালির সামনে গিয়ে বেশ স্পষ্ট করে বলার চেষ্টা করে, আমি অনেক দিন ধরে দেখছি। এসবের মানে কি বলতো? মানে ছন্দাকে দিয়ে নিউ ইয়ারের কার্ড পাঠালে, তারপর এরকম অদ্ভুত প্রপোজাল, চকোলেট। আমি তো বলেছি না যে আমি তোমাকে।
মানে আমি ছন্দাকে বলে পাঠিয়েছিলাম আমি তোমাকে তোমাকে এতদূর বলেই যেন সে স্পষ্ট গলার আওয়াজটা কোথায় হারিয়ে গেছিল মানুষের। তোতলাতে শুরু করেছিল ওই 4 অক্ষরের শব্দটার শেষে না জুড়তে গিয়ে। অবশ্য খুব বেশিক্ষণ তোতলাতে হয়নি। তার আগেই সঙ্গীতা, ছন্দা ওদের সামনেই মানালি ওর গজদাঁতটা বার করে হেসে বলেছিল, আমি তো বাসি, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। মানালি সেদিন পরেছিল হলদে রঙের একটা চুড়িদার আর তাতে আগুন রঙের ওড়না। মানুষের মনে হচ্ছিল মানালির ওড়নাতে যেন লেগে আছে ফাগুনের সূর্যাস্তের রং, আর ও সেই ভালোবাসার আগুনে পতঙ্গের মতো ঝলসে যাচ্ছে। মানালিকে দূর থেকেই এতদিন দেখেছিল মানুষ, আজ প্রথম এতটা কাছ থেকে দেখে ওর নিজের প্রত্যাখ্যানের কথাগুলো বড় অবাধ্য হয়ে উঠেছিল নিজের গলাতে। কোনো রকমের ঢোক গিলে বলেছিল, দেখো আমার উপর সংসারের অনেক চাপ, আমি পড়াশোনা করতে এসেছি এখানে, তাছাড়া তোমার মতো ধনী বাবাও আমার নেই, আমাকে পড়তে দাও, এসব আমার ভালো লাগে না, আমি ভালোবাসতে জানি না। মানালি আরেকবার খিলখিলিয়ে হেসে উঠে বলেছিল, কে বলে তুমি ভালোবাসতে জানো না? এই যে আমার সাথে তুমি দিয়ে কথা বলছো, সেটা কি এমনি? আমি তো তোমার সঙ্গে পড়ি, তবে কেন ছন্দা, রিয়া, সঙ্গীতার মতো আমাকে তুই দিয়ে বললে না? হা করে চেয়েছিল মানুষ। সত্যিই তো, এটা একদম খেয়াল করেনি সেদিন। কর্কশ গলাতে কথা বলতে গিয়ে যেন নিজের অজান্তেই মিষ্টি করে তুমি সম্বোধন করে ফেলেছিল। নিজের কাঠিন্য ধরে রাখার শেষ লড়াইটা করেছিল সেদিন মানুষ। বলে উঠেছিল, এই কলেজের অনেকেই তো আছে, শুধু শুধু আমাকে কেন এভাবে ডিস্টার্ব করছো? দৃঢ় প্রতিজ্ঞ গলাতে মানা বলেছিল, ভালোবাসি, ভালোবাসবো, আর শুধু তোমাকেই ভালোবাসবো। মানালি ওর পাশ দিয়ে হেঁটে পেরিয়ে যাবার সময় ওর মনে হচ্ছিল ওর সামনে দিয়ে যেন ক্রমশ অস্তাচলে যাচ্ছে ফাগুন বিকেলের শেষ সূর্যটা। মানুষ কিছুতেই পারেনি নিজেকে ধরে রাখতে, তাই তো পিছু ডাক ডেকে বলেছিল মানালিকে, আমার যে খুব ভয় করে মানা, যদি তোমাকে হারিয়ে ফেলি। আমার মতো গরিব ছেলের তোমার মতো রাজকন্যের ভালোবাসাকে ধরে রাখার সামর্থ্য পাবে তো? তারপর ওদের দুই চোখ যেন মিলে গেছিল সেদিন বিকেলের সেই সূর্যটাকে সাক্ষী রেখেই। খোকা, এই খোকা, দেখ তোর বন্ধুরা এসেছে। মায়ের কথাতে চৈতন্য এলো মানুষের। কলেজে অঞ্জলি দিয়ে সব বন্ধুরা একসাথে বেরোবার প্ল্যান করেছিল। পুরনো স্কুল, পাড়ার পুজো সব ঘুরে ফ্রেন্ডস ক্যাফেতে ছোট্ট করে খাওয়া দাওয়া। কিন্তু কাল সন্ধ্যার ফোনটা যেন এক নিমেষে সব প্ল্যানে কালি ঢেলে দিয়েছে। মানালি হঠাৎ করেই বলেছে ও মানুষদের সাথে ঘুরতে পারবে না। কলেজে অঞ্জলি দিয়েই নাকি বাড়ি ফিরে যাবে। ওদের বাড়িতে কয়েকজন গেস্ট আসবে, তাদের সাথেই বেরোতে হবে। মানুষের এসব শুনে যাবার ইচ্ছাই ছিল না, কিন্তু বন্ধুদের জন্য না গেলেও নয়। অগত্যা দীর্ঘশ্বাস ফেলে বিরক্তির মুখে শার্টটা পরতে পরতে হাঁক দিল, ওদের দাঁড়াতে বলো মা, আমি আসছি। তোকে শাড়ি পরে কি দারুণ লাগছে রে সৌমি, এই ক্রেডিটটা কিন্তু পুরোটাই আমার প্রাপ্য। তিতলি আর সুরভির কথা শুনে মনে মনে হাসলো সৌমি। তারপর আরো একবার শাড়ির আঁচলটা বাগিয়ে নিয়ে ঘর থেকে স্কুলের দিকে বেরোলো। এবার চুলটা একটু রাখ, এরকম বয়েজ কাট চুলে শাড়ি পরলে কিন্তু ছেলেগুলো ট্যারা হয়ে যাবে। তুলিদির কথাতে সৌমি চোখ দুটো নাচিয়ে বলল, ইস তুমি যে কি, প্রথমবার শাড়ি পরলাম, কোথায় এনকারেজ করবে তা না, একে একে সব দেখতে পাবে, অপেক্ষা তো করো। ওদের পিছু পিছু কয়েকটা ছেলে গার্লস স্কুলের গেটের সামনে এসে দাঁড়ালো। তিতলি স্কুলের গেটে ঢোকার পর কোনো রকমে হাসিটা চেপে বলল, বেচারা, গার্লস স্কুল বলে ঢুকতে পেল না। সবই যেন এতক্ষণ কিছু একটা ভাবছিল, হঠাৎ ওদের এরকম কথাতে বলে উঠল, কে ঢুকতে পেল না? তুলিদি টিপ্পনি মেরে বলল, দেখ দেখ, আমাদের সৌমি আবার কার স্বপ্নে বিভোর। তিতলি বলল, আরে সুরভি রোড সাইড রোমিও সৌরভ দা, নামেও কি মিল, একেবারে রাজ্যটোক। সৌমি মনে মনে হিসেব করছিল, মানালিদির সাথেও তো মানুষদার নামের কি ভীষণ মিল, ওর নাম যদি সৌমি না হয়ে মানসী হতো। নিজের মনে এসব ভেবে কি যেন সব বিড়বিড় করে নিজেকে বকুনি দিল সৌমি। তারপর শাড়ির আঁচলটা ভালো করে কোমরে গুজে পুষ্পাঞ্জলি দেওয়ার ভিড়ে ঢুকে গেল। বাড়িতে একলা যতই অঞ্জলি দিক, সবার সাথে বাগদেবীর পায়ে বনফুল ছোড়ার আনন্দটাই আলাদা। আরে আমাদের কলেজ টপার যে, তা আজকের দিনে একলা যে। প্রীতম দা, কল্লোল দা সব এক্স স্টুডেন্টরা আজ বাণী বন্দনা উপলক্ষে কলেজে এসেছে। সবার ভিড়ে মানুষ যেন চেনা মুখটাকে খুঁজছিল।
সকাল থেকে বেশ কয়েকবার মানালিকে ফোন করেও পায়নি। প্রীতমদার কথাটা যে ওকে ব্যঙ্গাত্মক সুরে বলা সেটা বুঝতে বিশেষ অসুবিধা হলো না মানুষের। তবুও হেসে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো। কল্লোল বলে উঠল, আরে সে পাখি তো আবার অন্য ডালে উড়ে গেছে। আমাদের নতুন প্রফেসর অরুণাংশু সেনের সাথে তো শুনলাম জব্বর ইন্টুমিন্টু চলছে। মানুষ বুঝতে পারলো এসব ওকে শুনিয়েই বলা হচ্ছে। একটুতেই মাথা গরম করার মতো ছেলে মানুষ কোনোদিনই ছিল না, তাই আজকেও মাথা ঠান্ডা রেখেই সরে এলো। তবে গত কয়েক মাসে বেশ কয়েকবার ওর কানে এই কথাগুলো এসেছে। ওদের ইংলিশ ডিপার্টমেন্টের নতুন প্রফেসর অরুণাংশু সেন। বয়স খুব বেশি না হলেও 30-32 তো হবেই। এর মধ্যে পেটে হালকা ভুঁড়ি নেমেছে, মাথার চুলও কমের দিকে, তবে চেহারাতে বিরাট কিছু জৌলুস না থাকলেও রিমলেস চশমা, ডেনিমের জিন্স, পার্সোনালাইজ কলম, আইফোনের আড়ালে নিজেকে একটু বেশি জাহির করতে চান। দাড়িটাও ট্রিম করে ফ্রেঞ্চ কাট স্টাইলে কাটা। প্রথম প্রথম তো মানালিও সকলের সাথে মিলে স্যারের আড়ালে এসব নিয়ে হাসি ঠাট্টা করেছিল, কিন্তু আজকাল অরুণাংশু সেনের নিয়ে মানালিদের ফ্রেন্ড সার্কেলে কোনো কথা উঠলে ভীষণভাবে এড়িয়ে যায় মানালি। কলেজের এরকম রটনা নিয়ে বেশ কয়েকবার মানুষও পরোক্ষভাবে জিজ্ঞাসা করেছে মানালিকে। ও সঠিক কিছু উত্তর দেয়নি, শুধু বলেছে স্যার খুব হেল্পফুল, সাজেশন, নোটস সব ব্যাপারেই হেল্প করেন। তবে এত রকম শোনার পর মানুষ যেন কিছুতেই কলেজের বাইরে মানালির সাথে অরুণাংশু সেনের কন্ট্রাক্ট রাখাটা মন থেকে মেনে নিতে পারছে না। আগেও বেশ কয়েকবার এসব নিয়ে খিটিমিটি হয়েছে ওদের সম্পর্কে। কিছুটা মানালিকে হারাবার ভয়েই হয়তো জোর করতে পারেনি মানুষ। শুধু মিনমিন করে বলেছিল, আমি তো তোমাকে সব পেপারগুলোরই নোটস রেডি করে দিতাম। সেটা কি এনাফ ছিল না মানা? মানালি এখন যেন অনেক বদলে গেছে। ওর চোখে মানুষ আর আগের মতো সরলতা খুঁজে পায় না। সামনাসামনি থেকেও মনে হয় মেয়েটা ওর সাথে লুকোচুরি খেলছে। মানালি সেদিন ওর উত্তরে নখ খুঁড়তে খুঁড়তে বলেছিল, এতটা পজিটিভ হয়েও না প্লিজ, স্যার তো আমাদের ক্ষতি কিছু করছেন না। মানুষ বোঝাতে পারেনি ওকে কলেজে আজকাল কত কিছু শুনতে হয়। ওদের কলেজের বাথরুমের দেওয়াল থেকে পাঁচিল, কোথাও অরুণাংশু সেনের নামের সাথে মানালির নামের অশ্লীল লেখার বাকি নেই। কতবার কলেজের মধ্যেই মানালিকে অরুণাংশু সেনের সাথে আলাদাভাবে গল্প করতে দেখেছে মানুষ। তবুও চুপচাপ বাড়ি চলে এসেছে। সেভাবে কিছুই বলে উঠতে পারেনি। একবার, দুবার, তিনবার পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেল, তবুও মানাকে দেখতে পেল না মানুষ। বন্ধুদের হুল্লোড়ের মাঝেও যেন মানুষের বুকটা হু হু করছে। মানালি একবার অন্তত আজ কলেজে আসবে বলেছিল, তবে কি সেই কথাও সে রাখলো না? সব থেকেও সব ফাঁকা। মাথাটাও ঝিমঝিম করছে মানুষের। আরও একবার রিং করলো মানালির ফোনে। একটু রিং হবার পরেই ফোনটা ব্যস্ত বলল। পুজোর হল থেকে বেরিয়ে কলেজের গেটের দিকে প্রায় এক পলকে তাকিয়েছিল মানুষ। যদি সেই বছরের মতো ময়ূরপঙ্খী রঙের শাড়ি পরে হঠাৎ হাজির হয় ওর প্রিয়তমা। মনে মনে গুনছিল মানুষ, 1, 2, 3, 4, একবার ওর সাথে দেখা করিয়ে দাও। ঠিক তখনই নীলচে সবুজ শাড়িটা পরে ওদের কলেজের গেটে ঢুকলো সৌমি। দীর্ঘশ্বাস নিজের অজান্তেই নেমে এলো মাটিতে। ছন্দা, তুলি ওদের সাথে সৌমি কলেজের পুজো দেখতে এসেছে। সৌমি মানুষকে দেখতে পেয়ে বলে উঠল, ওই তো মানুষদা। মানুষের কাছাকাছি এসে সৌমি ওর নিজের ভঙ্গিতে বলল, মাকে এমন করে বললে কাল যেন কত পাহাড় উল্টোবে। কি এত কাজ করছো এখানে? সৌমির এরকম কথাতে সকলের সামনে যে বেশ অস্বস্তিতে পড়ে গেছে মানুষ, সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। সৌমি উত্তরের অপেক্ষা না করে এদিক ওদিক তাকিয়ে বলল, কই সে কোথায়? মানুষ দাঁত চিপে ধমক দিয়ে বলল, তুই কিন্তু সবার সামনে মার খাবি এবার, বেশি পাকামি করিস না তো। সৌমি ঠোঁট উল্টে বলল, ইস, বললেই হলো, আমি বলে কত সেজেগুজে তোমার বউয়ের সাথে দেখা করতে এলাম। তিতলি, সুরভি, তুলিদি সবাই তো সৌমির কথা শুনে হো হো করে হাসছে। মানুষ বুঝলো এর সাথে এখানে কথাতে পারা যাবে না। পরে সৌমির ব্যবস্থা করবে ভেবে আপাতত সেখান থেকে চম্পট দিল মানুষ। আমি ভাবতেও পারছি না মানা, ছি ছি, তুমি পারলে আমার সাথে এমনটা করতে? বটবেল স্যারের টিউশন থেকে বেরিয়ে কথাগুলো বলার পরেও মানালির মুখের মধ্যে তেমন কোনো লজ্জা বা অস্বস্তির অভিব্যক্তি দেখতে পেল না মানুষ। মানালি খুব স্পষ্টভাবে বলল, দেখো মানুষ, শোনা কথা আর রটনাতে বিশ্বাস করে যদি তুমি আমার উপরে আরোপ লাগাও তো আমার কিছু বলার নেই।
এমনিতেই গত দুদিন ধরে মানালিকে ফোনে না পেয়ে ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল মানুষের। উত্তপ্ত গলাতে মানুষ বলল, পরশু সন্ধ্যাতে তোমাদের দুজনকে হোটেল ডিজার্টে নিজের চোখে দেখেছে কুন্তল। কাপল টেবিলে তোমরা কি করছিলে বলতে পারো? মানালির সাথে সাথে উত্তর দিল, আমি কি স্যারের সাথে ডিনারেও যেতে পারি না? মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখছিল কলেজের ফার্স্ট ইয়ারের সেই মেয়েটাকে, যে কিনা ওর দিকে আর চোখে তাকিয়ে ওর ভালোবাসার জন্য 2.5 মাস একতরফা অপেক্ষা করে গেছে। প্রত্যাখ্যাত হবার পরেও চকোলেট পাঠিয়েছে, কার্ড পাঠিয়েছে। মানালি আরও মেজাজের স্বরে বলল, এরকম ভাবে তুমি যদি আমার পিছনে টিকটিকি লাগিয়ে রাখো, দেন আমাকে রিলেশনটা কন্টিনিউ করা নিয়ে এবার সত্যি ভাবতে হবে। মানুষের যন্ত্রণাক্লিষ্ট মুখ দিয়ে বেরিয়ে এলো, কি বলছো কি তুমি মানা? তুমি আমাকে ছেড়ে যাবে? মানালি আগের মতোই মেজাজে বলল, আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে মানুষ, স্পেস চাই আমি, একটু প্রাইভেসি তো তুমি দিতেই পারো। এরকম অকারণ সন্দেহ করাটা তোমাকে মানায় না। কিছুক্ষণ পর মানুষ মানালির এরকম ব্যবহারের সাথে অনেকটা ধাতস্থ হয়ে বলল, তোমাকে সন্দেহ করে গোয়েন্দাগিরি আমি কোনোদিনই করিনি, তবুও কথাগুলো কানে আসে। সন্ধ্যার সময় স্যারের অ্যাপার্টমেন্টের নিচে তোমাকে দেখতে পাওয়া যায়, স্যারের সাথে তোমাকে কফি শপে দেখা যায়, এখন রেস্টুরেন্টের কাপল টেবিলেও দেখা যাচ্ছে। এই দেখা করার মানেগুলো কি সবই স্টাডি, নোটস আর সাজেশন রিলেটেড? মানালির রাগ যেন এবার চড়চড়িয়ে মাথাতে উঠে গেল। মানুষকে ধমক দিয়ে বলল, কেন, তোমার কি কোনো ছাত্রী নেই? তুমিও তো সৌমির বাড়ি থেকে রাত্রিবেলা বেরিয়ে আসো, কখনো তাতে সন্দেহ করেছি আমি? মানুষের সারা শরীর কেঁপে উঠল এরকম উদ্ভট দোষারোপে। বিহ্বল হয়ে তাকিয়ে রইল মানালির দিকে। কয়েক সেকেন্ড পর মিনমিন করে মানুষ বলল, তোমার মাথার ঠিক নেই মানা, পরে কথা বলবো আমরা। মানালি মুখ বাঁকিয়ে তির্যকভাবে হেসে বলল, এখন নিজের চরিত্রের পোল খুলে দিচ্ছি বলে আমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছ তাই না? মানুষ শান্ত গলাতে বলল, সৌমি একটা বাচ্চা মেয়ে মানা, ওকে আমি স্নেহ করি। মানালি মুখ নাক কুঁচকে বলল, স্নেহ? ওকে স্নেহ না বাসনা বলে মানুষ? টানা 4 বছর ধরে চলছে তোমাদের গল্পটা। তোমাকে তো সৌমি স্যারও বলে না, ছাত্রী বা হচ্ছে কি করে সে? আর আজ আমি যখন স্যারের কাছে সামান্য হেল্প নিতে শুরু করেছি, তুমি কুৎসা রটানো শুরু করে দিয়েছো। এতটা হিংসে করো তুমি? মানুষ যেন আরো কিছু বলতে গিয়েও আটকে গেল। তারপর কয়েক মুহূর্ত নীরব থেকে বলল, তুমি ভুল বুঝছো আমাকে মানা। আমি শুধু বলতে চেয়েছি শিক্ষক আর ছাত্রীর সম্পর্কটা গণ্ডির মধ্যে থাকাই ভালো। সরস্বতী পুজোর দিন স্যারের সাথে ঘোরা, রাত্রে একসঙ্গে ডিনার, এইগুলো সেই সম্পর্কের মার্জিনটাকে লঙ্ঘন করে। মানালি ওর স্কুটিটা স্টার্ট দেওয়ার আগে আরেকবার বিদ্রুপাত্মক স্বরে বলল, সৌমি যে সরস্বতী পুজোর দিন তোমার সাথে কলেজে এসে দেখা করেছে, সেই খবরটাও আমার কাছে আছে। তাই আমার দিকে আঙুল তোলার আগে দেখো তোমার নিজের দিকে 4টে আঙুল ঘুরে আছে। চলি। হোম টাস্কগুলো দেখাবার পর মাথা নিচু করে চুপচাপ পড়া করছিল সৌমি। মানুষকে দেখেও বেশ বুঝতে পারে কোন দিন কি মেজাজে থাকে, তবু এরকম নীরবভাবে পড়া করতে করতে যেন সৌমি হাঁপিয়ে উঠছিল। চুপচাপ থাকাটা আবার ওর অভ্যেসে হয় না। মানুষদা, তোমার সাথে মানাদির কি ঝগড়া হয়েছে? কথাটা শোনা মাত্রই তেলে জল পড়লে যেমন ছ্যাঁত করে ওঠে, তেমনই যেন রেগে উঠল মানুষ। ধমক দিয়ে সৌমিকে বলল, কি ভাবিস তুই? এসব কিছু মজার জিনিস? আমি তোকে পড়াতে আসি, তুই স্যার বলতে পারিস না আমাকে? স্যারকে তুমি না আপনি বলতে হয়, সেটাও কি শিখিয়ে দিতে হবে তোকে? সৌমি আগে অনেকবার এইভাবে মানুষের সাথে মজা করেছে, মানুষও বকুনি দিয়েছে, কিন্তু মানুষের এরকম মেজাজ সৌমি আগে কখনো দেখেনি। মানুষের চোখের দিকে তাকিয়ে ভয়ে মিয়ে গেল সৌমির মতো মেয়েও। কেটে কেটে বলল, সরি, কিন্তু আমি তো তোমাকে প্রথম থেকে মানুষদা বলি। আরেকবার জোর ধমক এলো, হ্যাঁ কিন্তু কেন বলিস সেটাই তো জানতে চাইছি। সৌমি বেশ কিছুক্ষণ মানুষের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল ওর ঠিক কি হয়েছে। বয়স ছোট হলেও এতদিন ধরে যে মানুষটাকে সৌমির সামনে থেকে দেখেছে, জেনেছে, চিনেছে, তার সম্পর্কে বোঝার ভুল ওর হতে পারে না। সৌমি খুব ধীর গলাতে বলল, আমি ছোট বলে কি কিছু বুঝি না ভাবো? আজ তোমার সাথে মানাদির কিছু ঝামেলা হয়েছে, আর মানাদিকে রাগ দেখাতে না পেরে তুমি আমাকে বকছো। মানুষ যেন এবার রাগে ফেটে পড়ল। হাতের সামনে থাকা কাঠের স্কেলটা দিয়ে সজোরে সৌমি ডান হাতের উপর আঘাত করে বলল, কি ভাবিস তুই নিজেকে?
ইচড়ে পাকা মেয়ে একটা। কোথায় মানালি আর কোথায় তুই? কোন দিকে নিজেকে তার সমতুল্য ভাবিস? ওই তো ম্যাথে 62 আর ফিজিক্যালে সায়েন্সে টেনে টুনে পাস। নেহাতি কাকিমাকে কথা দিয়ে ফেলেছি, তাই এবছরটা নিজের ক্ষতি করেও তোকে পড়াতে আসছিলাম। এখন বুঝছি কি ভুল করেছি। শিক্ষক ছাত্রীর সম্পর্কের মর্যাদাটুকু রাখতে জানিস না তোরা। ছি! সৌমির চোখ দুটো দিয়ে যে জল ঝরতে শুরু করেছে সেটাও খেয়াল করেনি মানুষ। এক নাগারে বলে যাচ্ছে, টিচার আর স্টুডেন্টসের মাঝে যে একটা গ্যাপ দিতে হয় সেটাই তোরা ভুলে যাস। আবেগের ভূত মাথাতে চাপলে ঘাড়ে এসে পড়লেই হলো। আজ একে ভালো লাগে তো কাল ওকে। ভালোবাসাটা খুব সস্তা, তাই না? সৌমি কান্না ভেজা গলাতে বলল, আমি এত কিছু তো বলিনি। মনে হয়েছিল তোমার মন খারাপ, তাই জানতে চেয়েছিলাম। সৌমির চোখের জল, কান্না ভেজা গলার স্বর কোনোটাই আর্দ্র করতে পারল না মানুষের মনকে। ও সৌমিকে কথাটা শেষ করতে না দিয়েই ধমক দিয়ে বলল, কে তোকে অধিকার দিয়েছে আমার মনের খবর রাখার? জানিস তুই কত বড় ক্ষতি করেছিস আমার? মানা তোর জন্য, হ্যাঁ শুধু তোর জন্য। তোর জন্য আমার থেকে দূরে সরে যাচ্ছে। কি কুক্ষণে 4 বছর আগে তোদের বাড়িতে পা রেখেছিলাম, আজ তার এত বড় মাসুল দিতে হচ্ছে আমাকে। মুক্তি দিতে পারিস না? অভাবের সংসারে বড় হওয়া মানুষের সাধ্যের মধ্যে ছিল না সায়েন্স নিয়ে পড়া। নয়তো হরিহরপুর হাই স্কুল থেকে মাধ্যমিকে ফার্স্ট হওয়া ছেলেটা নিশ্চয়ই এতদিনে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজেই পড়াশোনা করত। 11-এ পড়ার সময় থেকেই সৌমিকে ইংলিশের এই টিউশনটা পড়াতে আসতো মানুষ। সেদিন কলেজের অ্যাডমিশন ফিস জোগাড় করা, নিজের টিউশন চালানো, এসবের জন্য সৌমির থেকেও বেশি প্রয়োজন ছিল মানুষের এই টিউশনটা। 9-এ ওঠার পর অবশ্য সৌমি জেদ ধরেছিল বাড়িতে ব্যাচেও পড়তে যাবে না। মানুষদার কাছেই বাড়িতে যেমন পড়ছিল তেমন পড়বে। আদুরে মেয়ের এই আবদার ফেলতে পারেননি সৌমাল্য বাবু, তাই মানুষকেই বহাল রেখেছিল টিউশন স্যারের জায়গাতে। ভেজা চোখ নিচের দিকে করে সৌমি শুনে যাচ্ছিল মানুষের কথাগুলো। ভালোবাসাটা ছেলে খেলার জিনিস নয় যে ভালো লাগলো আর বাবার কাছে আবদার করে বসলাম। কি ভাবিস তুই? কয়েকটা টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছিস? আজ ভালো লাগছে সামনে আছি বলে, কাল দূরে গেলে আবার অন্যজনকে ভালো লাগবে। মন নিয়ে ছিনিমিনি খেলাটা তো তোদের মতো বড়লোকের মেয়েদের স্বভাব। প্রয়োজন মিটে গেলে কুকুরের মতো তাড়িয়ে দিতে ভাববি না। সৌমি 2 হাত দিয়ে দুটো চোখ মুছে কাঁপা কাঁপা গলাতে বলল, স্যার প্লিজ এতটা নিচে নিজেকে নামাবেন না। একদিন ঠিক জানতে পারবেন আপনার ধারণাগুলো ঠিক নয়। সৌমির আপনি শব্দটা যেন বড় বেশি কানে কটাক্ষ করল মানুষের। হঠাৎ করে থমকে গেল মানুষ। সৌমির মধ্যে থাকা বাচ্চা মেয়েটা যেন শেষ কয়েক মিনিটে হারিয়ে গেছে। পরিণত চোখে সাবলীলভাবে তাকিয়ে আছে ও মানুষের দিকে। নিজেকে কিছুটা সামলে নিয়ে শান্ত স্বরে সৌমি বলল, আরেকটা দিন কষ্ট করুন স্যার, আপনাকে আমার জন্য আর মাসুল গুনতে হবে না। আজ আর বিছানা ছেড়ে উঠতে মন যাচ্ছিল না মানুষের। কলেজ যেতেও ইচ্ছা করছিল না। একে মানালির সাথে সেদিন রাগারাগি হলো, তারপর থেকে আর ফোন করেও পাচ্ছে না ওকে। সব সময় সুইচ অফ বলছে। গতকাল আবার সৌমিকে পড়াতে গিয়ে উল্টোপাল্টা অনেক কিছু বলে ফেলেছে। শুয়ে শুয়ে এরকম নানা কথা ভাবছিল মানুষ। কলেজ থেকে হঠাৎই কুন্তলের ফোনটা এলো। তুই ঠিক আছিস তো? মানুষ যতটা সম্ভব গলার স্বর ঠিক রেখে বলল, হ্যাঁ ঠিকই তো আছি। ওপাশ থেকে কুন্তলের উদ্বিগ্ন গলাটা ভেসে এলো আবার, কলেজ এলি না তাই ভাবলাম, দেখ কষ্ট পাস না, যা হবার হয়েছে। মেয়েটার মতলব যে ভালো নয় সেটা আগেই তো আমরা বুঝেছিলাম, তবে এত বড় একটা কাণ্ড করে বসবি ভাবিনি। মানুষ বিছানার উপর ধর্মরিয়ে উঠে বসে বলল, কি হয়েছে বলতো? কে ভালো নয়? কি বলছিস এসব? কুন্তল ঢোক গিলে কোনো রকমে বলল, পুলিশ কেস হয়েছে, তুই কিছু শুনিসনি? আরও বেশি অধৈর্য হয়ে গেল মানুষ। সৌমি কাল সন্ধ্যাবেলা যেভাবে কাঁদছিল আর যেভাবে ওকে কথা শুনিয়ে এসেছে মানুষ, তাতে ওই অবুঝ বয়সে কিছু একটা ঘটিয়ে ফেলা যে ওর পক্ষে অস্বাভাবিক নয় সেটা ভেবেই বুকের ভিতরে রক্তটা ছলাৎ করে উঠল। ধমক দিয়ে বলল মানুষ, কি হয়েছে বলবি তো? কুন্তল ইতস্তত করে বলল, গতকাল রাত্রে সুইসাইড করার চেষ্টা করেছিল, এখন হসপিটালে, আর সুইসাইড নোটে লিখেছে যে। মানুষ প্রায় চিৎকার করে বলে উঠল, কেমন আছে সৌমি? ও কোথায় এখন? কুন্তল তো মানুষের কাছে এরকম রিপ্লাই পেয়ে হতবাক হয়ে গেল। মিনমিনে গলাতে বলল, সৌমির আবার কি হলো? আমি মানালির কথা বলছিলাম মানুষ। অনেকদিন ধরেই তো আমাদের অংশুমান স্যারের সাথে রিলেশন ছিল। শি ওয়াজ প্রেগনেন্ট। বাড়ির সবাই জেনে গেছিল মনে হয়, তাই সুইসাইড করার চেষ্টা করেছিল। ভাগ্যিস সুইসাইড নোটে অংশুমান স্যারের নাম লিখেছিল, নয়তো অনেকে ভাবতো হয়তো তোর সাথেই।
যাক, ছাড় সেসব। মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে মানুষের। এই তো সেদিন মানালির সাথে কত ঝগড়া হলো, একবারের জন্য স্বীকার করলো না মেয়েটা যে স্যারের সাথে ওর সম্পর্ক আছে বলে। কবে এইভাবে ঠকালো ও মানুষকে। মানুষের মা পর্যন্ত জানে ও মানাকে কতটা ভালোবাসে। কি বলবে এরপর মানুষ? কাঁপা কাঁপা গলাতে জিজ্ঞাসা করলো মানুষ, কেমন আছে মানা? কুন্তল আরেকবার ঢোক গিলে ধীরে ধীরে বলল, এখন একটু ভালো। অংশুমান স্যারকে পুলিশ অ্যারেস্ট করেছে কাল রাত্রেই। আর সকালে শুনলাম উনি নাকি অস্বীকার করেননি এই সম্পর্কটা। মানালিকে উনি। মানুষ ততক্ষণে অনেকটা শান্ত, ধীর স্বরে বলল, থামলি কেন? বল। মানালিকে উনি বিয়ে করতে রাজি হয়েছেন। অনেকে বলছে মানালি পুরোটাই নাটক করেছে, প্রেম থেকে ঘনিষ্ঠতা সবটাই প্রফেসর সাহেবকে বিয়ে করার জন্য। আসলে মেয়েটা প্রথম থেকেই স্বার্থপর, আমরাই না বুঝে জালে জড়িয়ে গেছিলাম। এতদিন রেজাল্ট ভালো করার জন্য তোর সাথে রিলেশনে ছিল, তোর কাছে নোট সাজেশন সব রকম হেল্প নিয়েছে। আর আজ যখন তোর থেকে বেটার অপশন পেয়ে গেছে তখন আর। হো হো করে হেসে উঠল মানুষ। বেটার অপশন? ভালো বলেছিস। জানো তো সৌমি কি রকম, আজ এক কথা বলে তো কাল অন্য কথা। হঠাৎ বলছে ব্যাচের সবার সাথে পড়বো। ঘরে একলা পড়তে ভালো লাগে না, কি করব বলো তো মানুষ। সৌমির পড়ার ঘরে বসে অদ্রিতা দেবীর কথাগুলো শুনছিল মানুষ। মানুষের কিছুই বুঝতে বাকি নেই। ওই তো বলেছিল সৌমির কাছ থেকেও মুক্তি চায়, নয়তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ওর। সৌমি তাহলে ওকে সে মুক্তি দেওয়ারই ব্যবস্থা করে দিয়েছে। মনে মনে একটু হেসে মানুষ ভাবল, সত্যি পাগল মেয়ে একটা। গলাটা ঝেড়ে অদ্রিতা দেবীর দিকে তাকিয়ে মানুষ বলল, সৌমি কি আর দেখাও করবে না আমার সাথে? অদ্রিতা দেবী একটু ইতস্তত করে বললেন, জানো তো মেয়েটা কি ভীষণ জেদি। আমি বললাম স্যারের সাথে অন্তত একবার দেখা কর, শুনলো না সে কথা। আজ আবার তিতলি, সুরভি ওদেরকে নিয়ে বাজারের দিকে বেরিয়ে গেল। মানুষ অনুভব করতে পারছিল ওর বুকের ভিতরের চিনচিনে যন্ত্রণাটা। তবুও এ যন্ত্রণার নাম যে ওর জানা নেই। হৃদযন্ত্রের মধ্যে কলরব তোলা ধ্বনিগুলো চেপে রেখে অদ্রিতা দেবীকে বলল, আমার তো এমনিতেও এটা ফাইনাল ইয়ার, পরের বছর মাস্টার্স করতে গেলে তো ওকে ব্যাচে অ্যাডমিশন নিতে হতো। ভালোই হয়েছে একদিক দিয়ে, অভ্যেসটা হয়ে যাবে। সৌমির পড়ার ঘরেই শেষবারের জন্য মানুষের চায়ের কাপটা রেখেছিল অদ্রিতা দেবী। এই প্রথমবার মানুষ জীবনে টের পাচ্ছিল শূন্যতার প্রকৃত অর্থ। পুরো ঘরটা যেন জড়ো লাগছিল সৌমির অনুপস্থিতিতে। মানুষের কানে গুঞ্জরিত হচ্ছিল 4 বছর ধরে চলা সৌমির বকবকানিগুলো। সৌমির মান অভিমান, মুখ ফোলানো, ঠোঁট বাঁকানো, মনে মনে বিড়বিড় করা, খেলা পড়া সব কিছু। 5 বছর পর ইউনিভার্সিটি থেকে টপ মার্কস পাওয়ার জন্য পুরস্কৃত করা হচ্ছে সমাদৃতা সরকারকে। ভালো আছেন স্যার? চেনা গলার স্বরটা শুনে চমকে উঠল মানুষ। সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অনেক অধ্যাপকের সাথে উপস্থিত ছিলেন অধ্যাপক মানুষ চক্রবর্তী মহাশয়ও। মঞ্চে অনেকের মাঝে যে ওনার খুব চেনা একটা মুখ ছিল খেয়াল করেননি উনি। এমনিতেও সমাদৃতার চেয়ে সৌমি নামেই মানুষ বেশি চিনত সৌমাল্য সরকার এবং অদ্রিতা সরকারের একমাত্র মেয়েকে। সৌমি মাথা নামিয়ে প্রণাম করল। ওর গলাতে জলজল করছে পুরস্কারে পাওয়া মেডেলটা। মানুষ বলল, আরে সৌমি যে, কেমন আছিস? সৌমি হেসে বলল, ভালো আছি স্যার। মানুষ যেন ইউনিভার্সিটির কোলাহল ছেড়ে এক মুহূর্তে ফিরে গেছিল সৌমির সেই পড়ার ঘরে। আবেগতাড়িত হয়ে সম্ভবত বলে উঠল মানুষ, অনেক বড় হয়ে গেছিস। দিয়ে কি করছিস এখন? সৌমি খুব মেপে হালকা হেসে বলল, আপনি যে পথে চলতে বলেছিলেন সে পথেই চলছি। মানুষ সৌমির কথাটা শুনে ঘাবড়ে যেতেই সৌমি আরেকটু বেশি হেসে বলল, আপনি তো মাকে বলতেন আমি মায়ের মতোই আর্টসে স্ট্রং, তাই সৌমাল্য সরকারের মেয়ে সৌমি হওয়ার চেয়ে অদ্রিতা সরকারের মেয়ে সমাদৃতা হওয়ার চেষ্টা করছি। আমার আদর্শের মানুষটার মতোই ইংলিশ নিয়ে পড়ছি। কিছু বিষয়ে তাকে যে ভুল প্রমাণ করতে হবে স্যার। মানুষ যেন বুঝে উঠতে পারছে না কথাগুলো কাকে উদ্দেশ্য করে, ওকেই নাকি অন্য কাউকে। সেই কত বছর আগের কিছু কথা কি আজও সৌমি মনে গেঁথে রেখেছে? সৌমি আজ অনুষ্ঠানে পরে এসেছে আগুন রঙের একটা শাড়ি। ফ্রক পরা বাচ্চা মেয়েটা যেন এক ঝটকাতে অনেকটা বড় হয়ে গেছে। ইউনিভার্সিটির করিডোরে দাঁড়িয়ে আছে 5 বছর আগের মান অভিমান খুনসুটিতে মিশে থাকা অসম বয়সী অসম সম্পর্কের দুটো মানুষ। মানুষ কি যেন একটা অস্বস্তি চেপে বলবার চেষ্টা করলো, সৌমি, সেদিন আমি তোর সাথে যে ব্যবহারটা করেছিলাম আমি সত্যি ভীষণ অনুতপ্ত।
জানি না তুই বিশ্বাস করবি কি না, অনেকবার অনেক রাত্রি শুধু সেদিনের কথা ভেবে আমি ঘুমোতে পারিনি। নরম বিছানাতে শুয়েও আমার দম বন্ধ হয়ে এসেছে। সত্যি আমি খুব ভুল করেছিলাম রে, ভীষণ ভুল করেছিলাম তোকে ওইভাবে আঘাত করে। সৌমির চোখ দুটো ভেজা, অথচ গলার স্বর অদ্ভুত রকম শান্ত। হ্যাঁ স্যার, আপনি ভুল ছিলেন। ভালোবাসার সম্পর্কে আপনি সেদিন যা বলেছিলেন সে সবই ভুল ছিল। ছোট ছিলাম তাই হয়তো প্রমাণ দিতে পারিনি, কিন্তু আজ বলছি, আমার ভালোবাসার জায়গাটা 5 বছর আগে যার জন্য রাখা ছিল আজও তার জন্যই রাখা আছে। বড়লোকের সব মেয়েরা মন নিয়ে খেলে না। বড়লোকের সব মেয়েদের ভালোবাসার মানুষটাও বারবার চেঞ্জ হয় না। আপনি ভুল ছিলেন স্যার, ভুল। মানুষ স্থান কাল পাত্র ভুলে সৌমির হাতটা হঠাৎই ধরে বলল, ক্ষমা করা যায় না আমাকে সৌমি। সৌমি নিচু মুখে দাঁড়িয়ে আছে। মানুষ ওর হাতের উপর স্কেলের আঘাতের চিহ্নটা দেখতে পেয়ে বলল, এটা কি সেই আঘাতের চিহ্নটা সৌমি? এতটা ব্যথা পেয়েছিলি তুই সেদিন? বিশ্বাস কর সৌমি, সেদিনের পরে ব্যথা আমিও অনুভব করেছি। আমার শরীরের প্রতিটা শিরা উপশিরাতে রক্তাক্ত হয়েছি প্রতিক্ষণে। সৌমি হাতটা সরিয়ে নিয়ে বলল, কিছু আঘাতের চিহ্ন শরীরে থাকা ভালো, মনের প্রতিজ্ঞাটা ভুলতে দেয় না। মানুষ কাতর স্বরে বলল, এখন তো তুই বড় হয়েছিস সৌমি, সেদিনের পরিস্থিতিতে আমার মনের অবস্থাটা বোঝার মতো ক্ষমতা তোর হয়েছে। তবে কেন তুই আমাকে তোর মনের সেই পুরনো জায়গাটা ফেরত দিতে পারবি না? সৌমি খুব সাধারণভাবে বলল, তাহলে যে মানাদির আর আমার মধ্যে কোনো তফাৎ থাকবে না স্যার। আমি তো শুধু আপনার বলা কথাটুকুরই মর্যাদা রাখছি। শিক্ষক আর ছাত্রীর সম্পর্কের এই সীমারেখাটা লঙ্ঘন করে এই সম্পর্কটাকে আরেকবার কলঙ্কিত করতে চাই না স্যার। টিচার আর স্টুডেন্টের মাঝে এটুকু গ্যাপ যে খুব জরুরি। মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখছে সৌমি আজ কতটা স্থির, কতটা দৃঢ় ওর সংকল্প। এতদিন ধরে এত ভালোবাসার পরেও ওর আদর্শের কাছে কতটা কঠিন, কতটা অটুট। মানুষ সৌমির দিকে অপলকে তাকিয়ে জিজ্ঞাসা করল, টিচার আর স্টুডেন্টের বাইরে কি আমাদের সম্পর্কটার আর কোনো নাম ছিল না সৌমি? সৌমি কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষের দিকে। সেই গভীর চোখ, যে চোখে কখনো স্বপ্নের রাজ্যে তলিয়ে যেত সৌমি। ভাবতো ওর নাম কেন মানুষই রাখেনি ওর বাবা মা। তারপর ইচ্ছা করে চোখ দুটো অন্যদিকে সরিয়ে নিয়ে সৌমি বলল, সব সম্পর্কের নাম নাই বা দিলাম, কিছু সম্পর্ক থাক না এরকমই নামহীন বেহিসেবি। সৌমি নিজেও টের পাচ্ছিল ওর চোখ দুটো ছলছল করছে। হয়তো এতদিনের চাপা থাকা নোনতা জলের ধারা আবার বইবে। তাই আর না দাঁড়িয়ে এগিয়ে গেল ইউনিভার্সিটি লম্বা বারান্দা দিয়ে। আজ আরও একবার মানুষের মনে হচ্ছিল ওই আগুন শাড়ির গহনে অস্ত যাচ্ছে ওর জীবনের সূর্য। সৌমি যে আজও মানুষের মনের কথা শুনতে পেয়ে যায়। তাই তো চোখের জলটা মুছে পিছনে ফিরে বলল, আর একটা কথা স্যার, আগুন রঙের যে শিখাতে ভালোবেসে পতঙ্গরা সমাহিত হয়, আত্মাহুতি দেয়, সেই শিখা থেকে কিন্তু আরেকটা রং বেরিয়ে আসে যার নাম গেরুয়া। হ্যাঁ স্যার, এই গেরুয়াই যে আমার জীবনের আদর্শ। যেই রং দিয়ে লেখা হয় ত্যাগের বিস্তৃত ব্যাপ্তি, ভালোবাসার মূল মন্ত্র। ভালো থাকবেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।